সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি এইচ.এম. তানজিল রসুল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, ঢাকা কলেজ। আমি আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান অধ্যায় 3-এর গতিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ে আলোচনা করার আগে একটু বলবিদ্যাটা কি জানি। পদার্থবিজ্ঞানের বলবিদ্যা, পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তু এবং বস্তুর উপর বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বস্তু এবং বস্তুর উপর বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেই অংশকে বলা হয় বলবিদ্যা। সেই অংশকে বলা হয় কি? বলবিদ্যা। আর বলবিদ্যার যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এবং তাদের আচরণ নিয়ে আলোচনা করা হয়। সেই অংশটাকেই বলা হয় গতিবিদ্যা। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার বা এই অধ্যায়ের নাম। এই মুহূর্তে এই অধ্যায়ে আমরা যে প্রধান শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে জড় কাঠামো, গতি, অন্তরীকরণ ও যোগজীকরণ, গড় ত্বরণ, লেখচিত্র, প্রক্ষেপক বা প্রজেক্টাইল, পরন্ত বস্তু, সুষম বৃত্তীয় গতি। এই বিষয়গুলো আমাদের আলোচ্য অধ্যায়ের মূল বিষয়বস্তু এবং এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো মূলত শিখতে পারবো সেগুলো হচ্ছে জড় কাঠামোর ধারণার ব্যাখ্যা, গতির বর্ণনায় অন্তরীকরণ ও যোগজীকরণের প্রাথমিক ধারণা, অবস্থান এবং সময় ও বেগ ও সময়, লেখচিত্র বিশ্লেষণ, প্রক্ষেপকের গতি বিশ্লেষণ, পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করব। এগুলো আমরা শিখতে পারবো। পরন্ত বস্তুর সূত্র এবং সুষম বৃত্তীয় গতি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এগুলো আলোচনা করার শুরুতে জড় কাঠামো নিয়ে আমরা আলোচনা করি। জড় কাঠামো, যেমন আমরা যদি চিন্তা করি একটি ট্রেন লাইন, এই আরেকটি ট্রেন লাইন, দুটো ট্রেন লাইন, এইখানে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, এর সাপেক্ষে এইখানে একটি ট্রেন গতিশীল, সামনের দিকে গতিশীল। এই স্টেশনের সাপেক্ষে ট্রেনটি স্থির অবস্থায় আছে আর দ্বিতীয় ট্রেনটিকে আমরা
ধরে নিচ্ছে যে সে সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যদি ট্রেন দুটি ছাড়া আর অন্য কোনো কিছুই না থাকতো সেক্ষেত্রে আমরা কোনো কিছুই বলতে পারতাম না, অর্থাৎ কোনটি স্থির কোনটি গতিশীল আমাদের পক্ষে বলা সম্ভব হতো না। এই ক্ষেত্রে আমরা এই চিত্রের প্রথম ট্রেনকে স্থির ধরে দ্বিতীয় ট্রেন তার পেছনে এদিক দিয়ে যাচ্ছে ধরে দ্বিতীয় ট্রেনকে স্থির ধরে প্রথম ট্রেন সামনে যাচ্ছে বলা যেত, ঘুরিয়ে ফিরিয়ে আমরা যাই বলি না কেন। অর্থাৎ কোনো কিছুর অবস্থান জানতে হলে একটি বস্তুর সাপেক্ষে জানতে হয় এবং উক্ত বস্তুকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। এবং এই প্রসঙ্গ কাঠামো বা এই প্রসঙ্গ বস্তুর সাথে একটি স্থানাঙ্ক ব্যবস্থা যুক্ত আছে ধরে নিতে হয়। এই প্রসঙ্গ বস্তুর সাথে একটি স্থানাঙ্ক ব্যবস্থা যুক্ত আছে ধরে নিতে হয়। তখন স্থানাঙ্ক ব্যবস্থা সহ প্রথম বস্তুটিকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তখন স্থানাঙ্ক ব্যবস্থা সহ প্রসঙ্গ বস্তুটিকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান বা গতি বর্ণনায় যে স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান বা গতি বর্ণনার জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। প্রসঙ্গ কাঠামো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে। প্রসঙ্গ কাঠামো স্থির থাকতে পারে আবার গতিশীলও থাকতে পারে। প্রসঙ্গ কাঠামো স্থিরও থাকতে পারে আবার গতিশীলও হতে পারে। জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই হয়। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোটিকে জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। যেমন আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটি একটি জড় প্রসঙ্গ কাঠামো। একে আমরা মূল বিন্দু হিসাবে এটিকে কাউন্ট করছি। এর সাপেক্ষে এই প্রসঙ্গ কাঠামো গতিশীল হোক বা স্থির হোক আমরা বিবেচনা করতে পারি। এবং জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো স্থির অবস্থান বা ল্যাবরেটরিতে পদার্থবিজ্ঞানের যেই সূত্র পাওয়া যাবে একটি সমবেগে চলন্ত ট্রেনেও একই সূত্র পাওয়া যাবে। এই মুহূর্তে আমরা এই অধ্যায় আলোচনার জন্য আমরা এই অধ্যায়ের কিছু কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা আলোচনা করব। তার মধ্যে শুরুতে আমরা স্মরণ নিয়ে আলোচনা করব। স্মরণ কি? কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে
সরণ ঘটে, বা সংজ্ঞায় বলতে পারি কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ বলে। যদি আমরা মনে করি একটি বস্তু সরণ, তার আদি ভেক্টর অবস্থান RI, শেষ ভেক্টর অবস্থান RF, এবং তার সরণের পরিবর্তন সে ΔR। এখান থেকে এই বিন্দু পর্যন্ত RI থেকে RF পর্যন্ত তার অবস্থানের পরিবর্তন যদি ΔR হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ΔR ইকুয়াল টু RF মাইনাস RI। এটি একমাত্রায় আমরা প্রকাশ করছি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা যদি সরণ প্রকাশ করি ΔR ইকুয়াল টু লিখতে পারবো XI XF মাইনাস XI। সরণ একটি ভেক্টর রাশি, এবং কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, অর্থাৎ সরল রৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান, এবং সরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলোচনা করব বেগ বা তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক বেগ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে। যদি ডেলটি সময়ে কোনো বস্তুর সরণ ΔR হলে আমরা বেগ v সমান বলতে পারি ΔR বাই ΔT, এবং যেহেতু এই ক্ষেত্রে আমরা সময় ব্যবধান শূন্যের কাছাকাছি বলছি, তাই একে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি লিমিট করে দেই। তাহলে এই সময় ব্যবধান এইটার পরিবর্তে আমরা লিখতে পারি dr বাই dt। টি এর সাপেক্ষে এটি হচ্ছে টি এর সাপেক্ষে আর এর অন্তরক। সুতরাং এই ক্ষেত্রে আমরা v ইকুয়াল টু dr বাই dt বলতে পারি। অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান ভেক্টরের অন্তরককেও বেগ বলা হয়। সময়ের সাপেক্ষে সেটা রিপ্লে করতেছে। সেটা রিম দেখাচ্ছে। অবস্থান ভেক্টরের অর্থাৎ সময়ের সাপেক্ষে
বস্তুর অবস্থান ভেক্টরের অন্তরককে বেগ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলোচনা করব গড় ত্বরণ। গড় ত্বরণ যে কোনো সময় ব্যবধানে শূন্যের কাছাকাছি হলে বস্তুর গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে বস্তুটির গড় ত্বরণ বলে। একটু ডেল ভি বাই ডেল টি। আর যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে বস্তুটির গড় ত্বরণ বলে। আর ত্বরণ নিয়ে যদি আমরা শুধু ত্বরণের সংজ্ঞা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা বলবো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ বলে। তাৎক্ষণিক ত্বরণকে আমরা যদি প্রকাশ করি A ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি, ডেল টি টেন্স টু 0 লিমিট করে দেওয়া হলো। এই ডেল টি লিমিট এর পরিবর্তে লিখতে পারি ডিভি বাই ডিটি, অর্থাৎ ত্বরণ A ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তো এখান থেকে আমরা বলতে পারি, এই সমীকরণের আলোকেও আমরা বলতে পারি সময়ের সাথে বস্তুর বেগের অন্তরককেও ত্বরণ বলা হয়। সময়ের সাথে বস্তুর বেগের অন্তরককেও ত্বরণ বলে। ত্বরণকে যদি আমরা সরণের সাহায্যে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ডিডিটি ডিএক্স বাই ডিটি, এর পরিবর্তে লেখা যায় টি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। এটি হচ্ছে সমত্বরণ। অসমত্বরণের সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে বলতে হবে যদি কোনো বস্তুর গতিকালে ত্বরণের মান ও দিক উভয়ই পরিবর্তিত হয়, অসমত্বরণ। গতিকালে তার ত্বরণের মান বা দিক বা উভয় পরিবর্তন হয়, তাহলে সেই ত্বরণকে বলা হবে অসমত্বরণ। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার যদি সমান না থাকে, বা এভাবে বলা যেতে পারে বেগের পরিবর্তনের হার যদি সমান না
থাকে তাহলে সেই ত্বরণকেও বলা যাবে অসম ত্বরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অবস্থান বনাম সময় লেখচিত্র থেকে বেগ আলোচনা করব। অবস্থান সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয়। আমরা একটি লেখচিত্র বিবেচনা করি। মনে করি একটি বস্তু অসম ত্বরণে গতিশীল, এক্স অক্ষ বরাবর টি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা সরণ বিবেচনা করি। এই ক্ষেত্রে কোনো এক মুহূর্তে পি বিন্দুতে তার ত্বরণ বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করে এই স্পর্শক হতে আমরা বেগের রাশিগুলো নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে একটি স্পর্শক অঙ্কন করলাম এ বি, এবং স্পর্শক এ থেকে এক্স অক্ষের সমান্তরালে এই রেখাটি অঙ্কন করলাম এবং বি বিন্দু থেকে এই লম্বটি অঙ্কন করলাম। তাহলে এই ক্ষেত্র থেকে আমরা বলতে পারি যে বেগ ভি ইকুয়াল টু dx/dt। সে এই বিন্দুর নাম দিই বিসি। তাহলে ওই পি বিন্দুতে টি সময়, লেখাচিত্রের টি সময়ে, এখানে টি সময় যদি বিবেচনা করি, টি সময়ে পি বিন্দুতে, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এপিবি এর ঢাল দ্বারা বেগ ভি আমরা বলতে পারি ভি ইকুয়াল টু BC/AC। এই ভিসি দ্বারা এক্স এবং এই এসি দ্বারা সময় প্রকাশ করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খুবই গুরুত্বপূর্ণ গতির 4টি সমীকরণ আছে। তন্মধ্যে একটি হচ্ছে ভি ইকুয়াল টু V0 প্লাস এটি, এগুলো হচ্ছে গতির সমীকরণ। একটি হচ্ছে S ইকুয়াল টু V0t প্লাস হাফ এটি স্কোয়ার, একটি হচ্ছে V স্কোয়ার ইকুয়াল টু V0 স্কোয়ার প্লাস 2AS, এবং আরেকটি হচ্ছে S ইকুয়াল টু V/T। এই 4টি সমীকরণ আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বেগ, ত্বরণ, সময় এবং সরণ, বেগ, ত্বরণ, সময় এবং সরণ, এই 4টি রাশির মধ্যে যে আন্তঃসম্পর্কের সমীকরণগুলো, এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। তো গতির প্রথম সমীকরণটি আমরা আলোচনা করি। আমাদের প্রথম সমীকরণটি হচ্ছে ভি ইকুয়াল টু V0 প্লাস এটি। এই ক্ষেত্রে আমরা এর গাণিতিক ব্যাখ্যা করব ক্যালকুলাস পদ্ধতির সাহায্যে। মনে করি একটি বস্তু এক্স অক্ষ বরাবর এ সমত্বরণে গতিশীল, তার ত্বরণ হচ্ছে এ। বস্তুটির সময় গণনার শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময় তার আদি বেগ ছিল V0, এবং যখন টি ইকুয়াল টু টি অর্থাৎ সময় গণনার শেষে তখন তার বেগ হলো ভি। তাহলে সময়ের সাপেক্ষে বেগের অন্তরককে ত্বরণ বলে। সময়ের সাপেক্ষে
বেগের অন্তরককে ত্বরণ বলে এবং ত্বরণ E = dv/dt। আমরা এই মুহূর্তে আর ভেক্টর চিহ্ন যদি প্রকাশ না করি তাহলে A = আমরা dv/dt দ্বারা প্রকাশ করি অথবা dv = a dt। এখানে আমরা বলতে পারি যখন t = 0 তখন v = v0 এবং যখন t = t তখন v = v। এই সীমার মধ্যে সমাকলন করে পাই, সমীকরণকে সমাকলন করে পাই summation of dv = summation of a dt। এর রেঞ্জ v0 থেকে v পর্যন্ত, এর রেঞ্জ 0 হতে t সময় পর্যন্ত, যে ক্ষেত্রে a হচ্ছে ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে আমরা v = লিখতে পারি a summation of dt और v minus v0 = a t और v = v0 plus a into t minus 0 और v = v0 plus at। এটি হচ্ছে আমাদের একটি নির্ণেয় সমীকরণ। প্রথম আমরা দ্বিতীয় সমীকরণটি যদি আলোচনা করি, গতির সমীকরণের দ্বিতীয় সমীকরণটি যদি আমরা আলোচনা করি, অর্থাৎ x = x0 plus v0 plus v/2 into t বা s = v0 t s = v s = v plus v0/2 into t। এই সমীকরণটা যদি আমরা আলোচনা করি সেই পূর্বের চিত্রের সাহায্য নিয়ে, সে সময় গণনার শুরুতে অর্থাৎ ওতে t = 0 বিন্দুতে ধরলে আদিবেগ v0 এবং সময় গণনার শেষে t = t তে তার শেষ বেগ ধরি v। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তার আদি অবস্থান x0 এবং এই ক্ষেত্রে তার শেষ অবস্থান x। তাহলে গড় বেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে বেগ ও সময়ের গুণফলের সমষ্টি নিয়ে তাকে মোট সময় ব্যবধান দিয়ে ভাগ করে ওই সময় ব্যবধানের গড় বেগ পাওয়া যায়। অর্থাৎ v bar = 1/t summation of v dt, বা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/t 0 to t, ভির পরিবর্তে আমরা লিখতে পারি dx/dt into dt। সো v bar = 1/t 0 to t dx। যেহেতু এখন x এর সাপেক্ষে, সেহেতু আমাদের এই রেঞ্জ দুটো 0 থেকে t রেঞ্জ এই ডিটির পরিবর্তে যেহেতু dx চলে আসছে dx এর সাপেক্ষে হবে। তাহলে dx এর সাপেক্ষে রেঞ্জটা কি হতে পারে? যখন t = 0 ছিল তখন x ছিল x0। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটি হবে x0 এবং এই ক্ষেত্রে এটি হবে আমাদের x।
ডিএক্স, এবং যখন টি ইকুয়াল টু টি তখন এক্স ইকুয়াল টু এক্স, এই সীমার মধ্যে আমাদের সমাকলন হবে। সুতরাং ভি বার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/t সামেশন চিহ্ন এখন প্রয়োজন নেই, সামেশন অফ ডিএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স, এবং রেঞ্জ হবে এক্স নট হতে এক্স, অর্থাৎ ভি বার ইকুয়াল টু 1/t এক্স মাইনাস এক্স নট, বা এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি বার টি, বা দুঃখিত এক্স মাইনাস এক্স নট, এটা হবে না, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ভি বার টি, দুইভাবেই এটাকে লেখা যেতে পারে। আবার আমরা যদি এই সমীকরণ থেকে লিখি এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে যদি এস বসাই, এস ইকুয়াল টু ভি বার টি, এই সমীকরণটি আমরা পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এই ক্ষেত্রে আমরা ভি বারের পরিবর্তে ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ শেষ বেগ যোগ আদি বেগ, শেষ বেগ যোগ আদি বেগ ডিভাইডেড বাই 2 দ্বারা প্রকাশ করতে। সেই ক্ষেত্রে সমীকরণ হবে এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলোচনা করব গতির তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। চিত্র আমরা যদি সেই পূর্বের ন্যায় চিত্রই বিবেচনা করি, এক্স অক্ষ বরাবর একটি বস্তু গতিশীল, সময় গণনার শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে তার আদি অবস্থান ছিল এক্স নট, আদি বেগ ছিল ভি নট, এবং টি ইকুয়াল টু টি সময় গণনার শেষে তার অবস্থান এক্স এবং বেগ ভি। আমরা জানি যে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, বা তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডিভি ইকুয়াল টু এ ডিটি। এই ক্ষেত্রে আমরা সীমানাটা নির্ধারণ করে যদি সমাকলন করি, সামেশন অফ ডিভি সামেশন অফ এ ডিটি হবে ভি নট হতে ভি এবং সময় 0 হতে টি। এই সীমার মধ্যে যদি আমরা সমাকলন করি তাহলে ভি সামেশন অফ ডিভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এ সামেশন অফ ডিটি, বা ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এ টি, বা ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এ টি মাইনাস 0, অথবা ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি আমরা লিখতে পারি। এখন এই সমীকরণে ভি এর পরিবর্তে ডিএক্স বাই ডিটি বসিয়ে পাই অর্থাৎ ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, আবারও রিপিট করছি, ভি এর পরিবর্তে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি নট প্লাস এটি বসালাম, ভির পরিবর্তে ডিএক্স বাই ডিটি, বা ডিএক্স ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস এটি ডিটি পাওয়া যায়। এই ক্ষেত্রে হতে আমরা একে আবার যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু এক্স নট, এবং টি ইকুয়াল টু টি তখন এক্স ইকুয়াল টু এক্স, এই সীমার মধ্যে সমাকলন করে পাই ডিএক্স ইকুয়াল টু সামেশন অফ ভি নট ডিটি প্লাস সামেশন অফ এটি ডিটি, এবং সীমাগুলো বসিয়ে পাই 0 টু টি 0 টু টি, এক্স ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস
a t square by 2 0 to t or x minus x naught equal to v naught t plus half a t square। সেখান থেকে আমরা লিখতে পারি x minus x naught equal to v naught t plus half a t square অথবা x equal to x naught plus v naught t plus half a t square। আবার এই সমীকরণ হতে আমরা লিখতে পারি x minus x naught equal to s ধরে s equal to v naught t plus half a t square। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী সমীকরণটি আমরা লিখতে পারি চতুর্থ সমীকরণটি আমরা আমাদের চতুর্থ সমীকরণ যা ছিল অর্থাৎ v square equal to v naught square plus twice as বা v square equal to v naught square plus 2a into x minus x naught। এই ক্ষেত্রে এই সমীকরণের জন্য আমরা একই চিত্র ব্যবহার করি। সে ও অবস্থায় t equal to 0 তার আদি অবস্থান x naught বেগ v এবং t equal to t সময়ে তার অবস্থান x এবং বেগ v। এই সমীকরণে আমরা ত্বরণ মনে করি বস্তুটি এ সমতরণে x অক্ষ বরাবর গতিশীল ছিল এবং আমরা জানি বেগের সময়ের সাপেক্ষে বেগের অন্তরককে ত্বরণ বলে, অর্থাৎ a equal to dv by dt বা a equal to dv by dx into dx by dt লিখা যায়। dv by dx into dx by dt লিখা যায়, অর্থাৎ আবার আমরা জানি v equal to dx by dt, সুতরাং এটাকে লেখা যায় a equal to dv by dx into v বা a equal to v dv by dx বা a dx equal to v dv লিখতে পারি বা v dv equal to a dx। এখন এই সমীকরণকে যখন x equal to x naught তখন v equal to v naught এবং যখন x equal to x তখন v equal to v, এই সীমার মধ্যে সমাকলন পাই v dv equal to summation of a dx x naught to x or v square by 2 a x or half v square minus v naught square equal to a x minus x naught or v square minus v naught square equal to twice a x minus x naught or v square equal to v naught square plus twice a x minus x naught অথবা x minus x naught এর পরিবর্তে s ধরে পাই x minus x naught এর পরিবর্তে s ধরে পাই v square equal to v naught square plus 2as। এই আমাদের চতুর্থ সমীকরণ। এখন এই সমীকরণের সাহায্যে আমরা আরেকটি সমীকরণ প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে এস টি মানে টিতম
সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত সরণ s ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ ইন্টু টোয়াইস টি মাইনাস ওয়ান। এই সমীকরণটি আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা যে সমীকরণ পেয়েছি s ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটি মনে করি এই একটি রেখা বরাবর বস্তুটি গমন করতেছে, সে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব s এবং শেষ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব s টিটিএইচ। তাহলে পূর্বতম সময় অর্থাৎ এস টি মাইনাস ওয়ানে এটিকে সম্পূর্ণ সময়টিকে ধরে এস টি, আর 1 সেকেন্ড কমে সে এইটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি এস টি মাইনাস ওয়ান ইকুয়াল টু ভি নট, যেহেতু 1 সেকেন্ড কম, টির ক্ষেত্রে 1 বিয়োগ প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান টি স্কোয়ার। So it equal to v naught t minus v naught plus half a t minus 1 square। এইকে দিয়ে সমীকরণ 1, একে দিয়ে ব্যবহার করে সমীকরণ 2। সমীকরণ 2 1 বিয়োগ 2 হতে s t minus s t minus 1 equal to v0 t minus v0 plus half a t square minus twice t plus 1 minus v0 t minus half a টি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে যেটি দেখা যাচ্ছে এস টি টি ইকুয়াল টু মাইনাস ভি জিরো প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস এটি প্লাস হাফ এ। অর্থাৎ এখান থেকে হাফ এটি স্কোয়ার মাইনাস ভি জিরো টি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে এক্ষেত্র থেকে আমরা ক্যালকুলেশন করে STT equal to V0 plus half A into twice T minus 1 পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে এতক্ষণ আমরা আলোচনা করলাম ক্যালকুলাস পদ্ধতির সাহায্যে গতির 4টি সমীকরণ। এখন আমরা এই সমীকরণগুলোই, গুরুত্বপূর্ণ সমীকরণগুলো লেখচিত্রের সাহায্যে আলোচনা করব। অর্থাৎ লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণ। প্রথমে আমরা দেখি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি লেখচিত্র। বেগ বনাম সময়, বেগ বনাম সময় লেখচিত্র হতে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এইটি সমীকরণের ব্যাখ্যা দেওয়া যায় নাকি না। মনে করি এই একটি প্রসঙ্গ কাঠামো, x অক্ষ y অক্ষ ও তার মূলবিন্দু, x অক্ষ বরাবর সময় t এবং y অক্ষ বরাবর
বেগ প্রকাশ করি এসআই পদ্ধতিতে। এখানে এ বিন্দুতে তার এইটুকু আদি বেগ ভিন্ন। এবি বরাবর একটি সরলরেখা বিবেচনা করি। তাহলে সমতরণে গতিশীল কোনো বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র বিবেচনা করি। বেগ বনাম সময় লেখচিত্র বিবেচনা করি। এক্স অক্ষে টি এবং ওয়াই অক্ষে ভি স্থাপন করে এবি সরলরেখা পাওয়া যায়। চিত্রে টি সময় বৃদ্ধির সাথে সাথে বেগ ভি বৃদ্ধি পাচ্ছে। আদি বেগ ভি নট ইকুয়াল টু ও এ, ভি নট ইকুয়াল টু ও এ, শেষ বেগ ইকুয়াল টু বিবেচনা করি ভি ইকুয়াল টু বিসি। এই বরাবর আমরা একটি বিবেচনা করি বিসি লম্ব অঙ্কন করে, এবং সময় টি ইকুয়াল টু ওসি বিবেচনা করি। তাহলে ওসি এর উপর বিসি লম্ব এবং বিসি এর উপর আবার বিসি এর উপর এ হতে এডি লম্ব অঙ্কন করি। তাহলে দেখা যাচ্ছে যে বিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি, অর্থাৎ বিডি সমান বিডি প্লাস ডিসি সমান আমরা লিখতে পারি ভি নট বিসি। আবার বিসির পরিবর্তে ভি যদি বসাই অর্থাৎ বিডি প্লাস ভি নট, তাহলে এক্ষেত্রে আমরা বিডি সমান পেয়ে গেলাম ভি মাইনাস ভি নট। কিন্তু ত্বরণ এ ইকুয়াল টু বিডি বাই এসি, অর্থাৎ বেগ বাই সময়। তাহলে এক্ষেত্র থেকে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল টু ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি, অর্থাৎ ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এটি বা ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এটি হচ্ছে আমাদের বেগ বনাম সময় লেখচিত্র হতে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণের জ্যামিতিক ব্যাখ্যা। এবার আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব সরণ বনাম সময়, সরণ বনাম সময় লেখচিত্র হতে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণের ব্যাখ্যা। একটি চিত্র অঙ্কন করি। মনে করি চিত্রে বস্তুটি টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। উক্ত চিত্রে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবি। এবি হবে এবি রেখা দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল। এই আবদ্ধ ক্ষেত্রফলের সমান, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এস হবে, এই বিন্দুর নাম দিই ও, এর নাম দিই সি, ও এ বি সি ক্ষেত্রফলের সমান। কারণ সমবেগের ক্ষেত্রে দেখা যায় বস্তুটি ভি নট বেগ নিয়ে চললে টি সময় অন্তেও ওই বেগ ভি নট অপরিবর্তিত থাকবে। ফলে সমবেগের ক্ষেত্রে এডি রেখা যদি লম্ব অঙ্কন করি, এডি হবে এর বেগ বনাম সময়ের লেখচিত্র, এবং এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভি নট টি, অর্থাৎ এই বরাবর আমরা টি এবং এই বরাবর আমরা ভি প্রকাশ করি। যথারীতি এটুকু যদি ভি নট প্রকাশ করি তাহলে সেই ক্ষেত্রে এস ইকুয়াল টু ভি নট টি শুধু ও এ ডিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ এডি রেখা দ্বারা টি সময়ের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আর যদি বস্তুটি ত্বরণ নিয়ে চললে
ত্বরণ নিয়ে চললে এর লেখ এবি দ্বারা টি অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রগুলি হবে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ তাহলে এবি রেখার মোট অতিক্রান্ত দূরত্ব হবে, অর্থাৎ এবি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব এস প্রকাশ করে। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ও এ বিসি ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ও এ ডিসি চতুর্ভুজ তথা আয়তক্ষেত্রের প্লাস ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ও এ ইন্টু ও সি প্লাস হাফ এডি ইন্টু বিডি। চিত্রটি আবার অঙ্কন করে এ বি সি ও ডি ভিন্ন ভি টি এক্স অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এই ক্ষেত্র থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি ইন্টু এটি, বা এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার যদি আমরা অন্যভাবেও বলি যে এস ইকুয়াল টু ট্রাপিজিয়ন ও এ বিসি ইকুয়াল টু হাফ ও এ প্লাস বিসি গুণন ওসি ইকুয়াল টু হাফ ভি নট প্লাস এটি গুণন টি, অর্থাৎ এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এভাবে আমরা লেখচিত্রের সাহায্যেও সমীকরণগুলোর ব্যাখ্যা দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইচ.এম. তানজির রসুল, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আজকে গতিবিদ্যার প্রথম অংশের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। একটি গাণিতিক সমস্যা যদি দেখি, একটি বন্দুকের গুলি একটি দেয়ালের মধ্যে আঘাত করছে। ঠিক আঘাত করার মুহূর্তে, ঠিক যখন সে আঘাত করে তখন তার একটি বেগ ছিল, এবং পরবর্তীতে সে যেহেতু মাধ্যম দিয়ে যাচ্ছে তার বেগ হ্রাস পায়। দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে তার বেগ অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এখানে যদি বেগ হয় ভি নট, এখানে তার বেগ হয়ে যাচ্ছে ভি নট বাই 2, এবং এই S1 দূরত্ব অতিক্রম করার পর আমাদের সমস্যা হচ্ছে আরও কিছু দূর যাওয়ার পরে তার শেষ মুহূর্তের বেগ হয়ে যায় 0। তাহলে সে এইখানে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই সমস্যার উপর আমরা একটি সমস্যা এখন আমরা আলোচনা করব। তাহলে সমস্যাটি লিখে, একটি বন্দুকের গুলি একটি দেয়ালের মধ্যে 0.02 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়। গুলিটি দেয়ালের মধ্যে
আর কত দূর প্রবেশ করতে পারবে। আবার চিত্রটি অঙ্কন করি। মনে করি প্রথম ক্ষেত্রে ধরে আদিবেগ v0, এইটুকু দূরত্ব s1 ইকুয়াল টু 0.02 মিটার, এবং এই দূরত্ব অতিক্রম করার পর এখানে তার শেষ বেগ হয়ে গেল অর্ধেক v0/2, অর্থাৎ শেষ বেগ v ইকুয়াল টু v0/2। ত্বরণ নির্ণয় করব। এই ক্ষেত্রে ত্বরণের মানটি বের করি। ত্বরণ a ইকুয়াল টু ওয়াট। এই ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে v স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস 2as or v0/2 whole square equal to v0 square plus twice a into 0.2, 0.4 equal to minus 3 v0 square by 4 by a equal to minus 18.75 v0 square। আবার দ্বিতীয় ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব এইখানে শেষ বেগ v ইকুয়াল টু শেষ বেগ হবে 0, এইখানে তার এটা হবে তার আদি বেগ, এটা আদি বেগ, এটা তার শেষ বেগ। এইটুকু অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল টু ওয়াট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ ইকুয়াল টু v0/2, শেষ বেগ v ইকুয়াল টু 0, ত্বরণ a ইকুয়াল টু মাইনাস 18.75 v0 স্কোয়ার, দূরত্ব s2 ইকুয়াল টু ওয়াট। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি v স্কোয়ার ইকুয়াল টু v0 স্কোয়ার প্লাস 2as plus 0 equal to v0/2 whole square plus 2 into minus 18.75 v0 square into s2। s2 equal to 0.67 সেন্টিমিটার, অর্থাৎ গুলিটি দেওয়ালের মধ্যে আরো 0.67 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে। এটি উত্তর, অর্থাৎ উত্তর 0.67 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেটুকু আলোচনা করলাম এর ভেতর থেকে আমরা গতির বেগ এবং বেগ সংক্রান্ত সমস্যাগুলি দেখলাম। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী থেকে আলোচনা করব।